প্রেস সচিব এখন প্রমাণ করার চেষ্টা করছেন যে সিলিং পং বাংলা ভাষার একটি সুন্দর শব্দ। আমি এই শব্দ প্রফেসর ইউনুস, তার প্রেস সচিব, তার সকল উপদেষ্টার প্রতি উৎসর্গ করছি। ওনারা সবাই সিলিং পং। এবিসিদ্দিক ভাই সারা জীবন কোথায় চাকরি করেছেন? স্বৈরাচারের কোম্পানিতে, নসরুল আহমেদ বিপুর সাথে। 32 নম্বর যখন ভাঙা হয়েছে বা 32 নম্বর আক্রমণ করা হয়েছে, তখন আশেপাশের বাড়িগুলি লুট হয়েছে এবং সেইখানে লুটকৃত বাড়ির কয়েকজন গণমাধ্যমে কাজ করেন এবং তারা আমাকে বলেছেন যে তাদের এই বাড়িঘর লুট করার জন্য ঢাকার বাইরে থেকে লোক আনা হয়েছিল এবং তারা ভেবেছে, তারা যেহেতু ওই এলাকাটা চেনে না ধানমন্ডি, তারা ভেবেছে আশেপাশে যা বাড়িঘর আছে সবই 32 নম্বরের অংশ। ফলে তারা পুরাটা লুট করেছে এবং ওই অংশে যখন লুট করেছে কয়েকজন জানবার পরে কেউ কেউ তাদের কিছু জিনিস ফেরত দিয়েছে, আর অনেকে ক্ষমা চেয়ে বলেছে যে ভাই এইটা ওইটা লুট করেছে, বিক্রি করে ফেলেছে, কিন্তু আমাদেরকে নিয়ে এসেছিল। এবং সেই সবের ছবি আছে, সব আছে। আপনি প্রথমত 32 নম্বর যখন ভাঙা হয়েছে, সরকারি এক্সকাভেটর, সরকারি তেল, সরকারি ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এইগুলির অনুমতি কে দিয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই। ফলে উনি মবের অংশ, উনি নিজে মব। ঠিক আছে, ধরে নিলাম উনি বললেন যে এটা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশের সাথে ওইখানকার নারকেল গাছগুলির কি সম্পর্ক ছিল? নারকেল গাছগুলি কেন উপড়ে ফেলেছিল? নারকেল গাছগুলি স্বৈরাচার? ওনার না একজন বিরাট পরিবেশ উপদেষ্টা আছে যিনি গাছের ছাল বাকল সব বাঁচাতে চান, সেন্ট মার্টিনের প্রবাল বাঁচাতে চান, আর ওইখানে যে নারকেল ধরা অবস্থায় নারকেল গাছগুলিকে উপড়ে ফেলা হলো, না করলেন না কেন? বাড়ি ভাঙতে গেছেন, নারকেল গাছ উপড়াতে গিয়েছেন, ভালো কথা। আশেপাশে যে লুট হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত ছিল না? তারা কেন লুট হবে? আপনি একটা স্থাপনার পাশে বাড়ি বলে আপনার বাড়ি ঘর লুট হয়ে যাবে। উনি যে ফ্রান্সের ম্যাখোর সাথে এই যে ওনার যে লটকালটকি সম্পর্ক, উনি যে ড্যানোনের লোক এনে এখানে কারখানা খুলেছেন, উনি যে জিদানকে এনে এখানে ফুটবলে লাথি মেরে লোককে দই খাইয়েছেন, সেই ফ্রান্সের ম্যাখোর বন্ধু আমাদের জলের গানের রাহুল, তার বাড়িটা যে লুটপাট হলো, যে বাড়ির মালিক আবার সে না, ভাড়া থাকে। উনি একটাবার দেখা করেছেন রাহুলের সাথে? বলেছেন একটাবার তাদেরকে ডেকে কথা বলেছেন যে এই কাজগুলি ঠিক হয় নাই, তোমরাও বিরিপ, তোমাদের সঙ্গে অন্যায় আচরণ হয়েছে? না, উনি লুটপাটের লোকজন যারা লুটপাটের শিকার হয়েছে তাদের কারো প্রতি কোনো সদয় আচরণ করেন নাই। ওনার গ্রামীণ ব্যাংকে লুট হবে এই কথা বলার কারণে আনিস আলমগীরকে ঢুকিয়ে দিয়েছেন, হবে বলেছে তাই আনিস আলমগীরকে কারাগারে ঢুকিয়ে দিয়েছেন ভুয়া মামলা দিয়ে। পরিবেশ উপদেষ্টা বলেছেন তাদের আমলে নাকি কোনো সাংবাদিককে হেনস্থা করা হয়নি। ওই উপদেষ্টা বাংলাদেশে থাকে? ওই উপদেষ্টা সম্পর্কে বলি, এবার মুখ খুললে অনেক দুঃখজনক কথা বলা হবে। উপদেষ্টার হাজবেন্ড আমাদের স্কুলে পড়াশোনা করেছেন, আমাদের বড় ভাই এবিসিদ্দিক ভাই। এবিসিদ্দিক ভাই সারা জীবন কোথায় চাকরি করেছেন? স্বৈরাচারের কোম্পানিতে, নসরুল আহমেদ বিপুর সাথে। হাওয়া হয়ে গিয়েছিলেন, কে তাকে উদ্ধার করে নিয়ে এসেছিল? নসরুল আহমেদ বিপু। লম্বা লম্বা কথা বলে, যে আমি স্বৈরাচারের কোলের মধ্যে বসে থেকে স্বৈরাচারকে কামড় দিয়েছে। আমরা স্বৈরাচারের কোলে চড়িও নাই, স্বৈরাচারকে কামড়াইছি এবং সেই কামড় দিয়েছি আমরা বাইরে থেকে বসে। বলুক শামীম হায়দার পাটোয়ারি 2021 সালে যখন করোনা নিয়ে ফাজলামি করছিল কে কথা বলেছিল? 2014 সালে কে কথা বলেছিল? 15 সালে আমি বলেছি। এই আজকের মহামান্য যখন মহামান্য হন নাই, ওনাকে মহামান্য বানানোর চেষ্টা চলছে, আমি প্রতিবাদ করেছি। আজকে এই কথাটা পরিষ্কার সবার সামনে বলি, আমার ফেসবুক অ্যাকাউন্ট 3 মাসের জন্য রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল, কারণ আমি একটা ছোট্ট রসিকতা করেছিলাম যেটার সঙ্গে মহামানের নামের কোনো সম্পর্ক নাই। শুধু এই কারণে আমার ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গিয়েছিল। আপনি একটা জিনিস বলেন তো, প্রধান উপদেষ্টা যখন আন্দোলন চলে জুলাই মাসে, উনি কই ছিলেন? আমি তো বাংলাদেশে ছিলাম, আপনি ছিলেন, এখানে বাকি 2 জন ওনারও বাংলাদেশে ছিল। আমরা এখানে থেকে কিন্তু আমরা প্রতিবাদ করেছি। আমরা এমনকি এই কথা বলেছি যে নির্বাচন চাই, পদত্যাগ চাই। আমি নিজে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি। আসিফ নজরুল আমার পরে গিয়ে ওইখানে যোগ দিয়ে বক্তৃতা দিয়েছেন, যে সভায় আমি বক্তৃতা দিয়েছে। এবার আসেন, অথচ আপনাদের কালচারাল ফ্যাসিস্ট জুতা পিটা নানান কিছু করা হয়েছে, ফাঁসির দড়ি বানানো হয়েছে, আমাদের কোনকে একসাথে দিবে। এইবার আসেন, আমরা তো এই কাজগুলি করেছি। উনি তখন কোথায় ছিলেন? ফ্রান্সে। উনি অলিম্পিকের মশাল নিয়ে দৌড়ায়। ওনার অলিম্পিকের আনন্দ মাটি হতে উনি দেন নাই। এবং উনি তখন কি করেছেন? উনি বিদেশে চিকিৎসা নিয়েছেন। বাংলাদেশের লোক রাত্রেবেলা ঘুমাতে পারে না, ডাকাতের ভয়ে নাকি, এরকম অবস্থা। উনি 3 দিন ফিরেন নাই, কারণ ওনার পেটের মধ্যে কি যেন একটা করতে হবে। উনি সেখানে ওটাকে সার্জারি বলেছেন। কি সার্জারি? বুঝলাম ওনার বলে নাই না, বুঝলাম ওনার পেশেন্টের গোপনীয়তার অধিকার আছে, রাইট? তাইলে আমাদের এখানে অন্য কোনো ব্যক্তির গোপনীয়তার অধিকার নাই? সেই গোপনীয়তার অধিকারকে তো উনি সম্মান করেন নাই। যখন লুটপাট হয়েছে মানুষের গোপন বস্ত্র উপরে তুলে ধরা হয়েছে। নিজের গোপনীয়তাটা গোপনীয়তা, অন্যেরটা না। শোনেন, স্বৈরাচারের পতন আমরা সবাই চেয়েছি।
পদত্যাগ সবাই চেয়েছি, কিন্তু আমরা তার বদলে একটা নির্বাচনও চেয়েছি। আমরা চেয়েছি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত আসবে। আমরা পতন চেয়েছি, কিন্তু আমরা পতনের সঙ্গে নিজের নিজের যে অন্যায়, নিজের যে অন্যায় কাজ, সেইটাকে আমরা তার উপরে প্রতিস্থাপিত করতে চাই নাই। আপনি পতন ঘটাবেন আন্দোলনের মধ্যে দিয়ে, কিন্তু আপনি কি মব লেলিয়ে দিবেন যাকে আপনার পছন্দ হবে না তার বিরুদ্ধে? ফ্যাসিজমের সংজ্ঞা কি? ফ্যাসিজমের সংজ্ঞা হচ্ছে মুসোলিনি এবং তার যে আল্ট্রা রাইট ফোর্স, তারা একদল মব তৈরি করেছিল। যে রাজনীতিবিদের কথা পছন্দ হতো না, যে সুশীল ব্যক্তির কথা পছন্দ হতো না, যে আইনজীবীর কথা পছন্দ হতো না, শিক্ষকের কথা পছন্দ হতো না, তারা কি করত? তারা তাদেরকে রাস্তাঘাটে ধরে লাঠিপিটা করত। এবং সেই লাঠিপিটার জন্য তারা নাকি একসঙ্গে জড়ো করা বেত আর কি 10-20টা বেত একসাথে করে পিটাতো। এই ফ্যাসিস্ট শব্দটা হচ্ছে বেত থেকে, ফ্যাসিক্যাল। এই ফ্যাসিক্যাল থেকে ফ্যাসিস্ট, এটা ঠিক মতো উচ্চারণ করতে পারে না, এরা সব ফ্যাসিস্ট বলে। এই ফ্যাসিজম এসেছে ওই ফ্যাসিক্যাল থেকে, জোর করে পেঁচানো বেত থেকে। মব লেলিয়ে দেওয়াই হচ্ছে ফ্যাসিজম। এবং উনি সেই ফ্যাসিজম করেছেন, উনি মব লেলিয়ে দিয়েছেন, উনি মবের পক্ষে গিয়েছেন। ওনার প্রেস সচিব মবকে প্রেসার গ্রুপ বলেছেন। ওনার প্রেস সচিব এখন প্রমাণ করার চেষ্টা করছেন যে সিলিং পং বাংলা ভাষার একটি সুন্দর শব্দ। উনি একটা দল তৈরি করলেন এনসিপি, যেটার উনি কি বলবো ছদ্মপিতা। উনি মনে করে যারা বিদেশে পড়ালেখা করেছে তারাই শুধু শিক্ষিত, নিজে আইনের প্রতি শ্রদ্ধাশীল না, নিজে আইনকে মুচড়ায় ভাঙে, আর অন্যদেরকে উনি আইন শিখায়। উনি সব জায়গাতেই মবকে উস্কে দিয়েছেন। উনি ওনার বক্তৃতার মধ্যে বলেছেন এদেরকে প্রতিহত করতে হবে, তোমাদের শরীরে তেজ নাই। কোন জনগণ ওনাকে গিয়ে বলেছে যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না? মিস ইউজ অফ পাওয়ার বলে একটা শব্দ আছে, এইটার উদাহরণ চূড়ান্ত ভাবে তিনি দেখিয়েছেন। ওনার সাথে কাজ করা লোকজনকে উনি নিয়োগ দিয়েছিলেন, ওনার আত্মীয় স্বজন নিয়োগ দিয়েছিলেন। নিজে বলেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে, কিন্তু ওইখানে তো তার ভাতিজাকে চাকরি দিয়েছেন, ইনুস সেন্টারের লোকজনকে চাকরি দিয়েছেন, মোহিত সাহেবদের আত্মীয়কে চাকরি দিয়েছেন। কেন? হ্যাঁ, কেন চাকরি দিয়েছেন মোহিত সাহেবের আত্মীয়কে? কারণ তার লোক, নিজের লোক। উনি নিজের লোক দিয়ে দেশ চালিয়েছেন, দেশের লোক দিয়ে দেশ চালান নাই। উনি দেশের ভালো মন্দ বিবেচনা করেন না, উনি বিবেচনা করেছেন নিজের ভালো মন্দ। উনি এগুলো যে শুধু জানান নাই তাই না, প্রেসিডেন্টকে দিয়ে অধ্যাদেশ জারি করিয়েছেন, আদেশ জারি করিয়েছেন নিজের ইচ্ছা মতো, এবং সেইগুলিকে তিনি এক্সিকিউট করানোর চেষ্টা করেছেন। এবং এইভাবে তিনি মূলত আইন থেকে শুরু করে বাংলাদেশের সবকিছুকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছেন। মিস ইউজ অফ পাওয়ার বলে একটা শব্দ আছে, এইটার উদাহরণ চূড়ান্ত ভাবে তিনি দেখিয়েছেন। অ্যাবিউজ এন্ড মিস ইউজ অফ পাওয়ার দুইটাই তিনি করেছেন। এবং তিনি তার পছন্দ অনুযায়ী আইনের বিধিবিধান কে উপেক্ষা করার জন্য প্রেসিডেন্টকে দিয়ে নতুন ভাবে আদেশ জারি করিয়েছেন। যেমন খুশি তেমন সাজর মতো, তিনি যেমন খুশি তেমন লেখো, এইভাবে করেছেন। দেখেন, প্রেসিডেন্টকে যে রিপোর্টটা দেওয়ার কথা, এটা তো তার দেওয়ার কথা না। উনি তার অফিসকে বলবেন, অফিস একটা রিপোর্ট প্রিপেয়ার করে পাঠাবে। যদি উনি সেটা দিতে নাও চান, নিয়ম রক্ষার তাগিদে ওনার এটা করা উচিত ছিল, কারণ উনি একটা ব্যাড প্রেসিডেন্স, ব্যাড এক্সাম্পল সেট করছেন। উনি একটা খারাপ এক্সাম্পল সেট করে গিয়েছেন যে চাইলে পরে এইভাবে প্রেসিডেন্টকে উপেক্ষা করা যায়। মুখে তারা কি বলেছেন আপনি চিন্তা করে দেখেন। আলী রিয়াজ যখন সংস্কার কমিশন বানিয়েছে, এই আলী রিয়াজ কমিশনে উনি হচ্ছেন চিফ, তাহলে এখানে যা যা বলা হয়েছে ওনারও দায়িত্ব আছে। ওইখানে ওনারা বলেছেন প্রেসিডেন্টের এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে আচরণ, সেটাকে ব্যালেন্সে আনতে হবে। কি করতে হবে? প্রেসিডেন্টকে আরো বেশি ক্ষমতায়ন করতে হবে। আর নিজে যখন প্রধান উপদেষ্টা, তখন উনি প্রেসিডেন্টকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে দিয়েছেন। সাচ আ ডাইকোটমাস নেচার, দ্বৈত মানসিকতা এবং দ্বৈত আচরণ। আপনি সকালবেলা ডক্টর জেকিল আর রাত্রেবেলা মিস্টার হাইড, এটা হতে পারেন। আপনি ব্যক্তিগত আচরণ হতে পারেন, যেমন সমকামীদের অধিকার, গে রাইটস, এইসব নিয়ে ওনার একটা জায়গা আছে, ওইটা উনি থাকেন, না করি না। উনি বিভিন্ন দেশে যান, ওইখানে গেলে উনি হয়তো তাদেরকে জড়িয়ে টড়িয়ে ধরেন। এপস্টেইন ফাইলসে তো ওনার 11 বার নাম আছে, আমার আপনার তো নাই, শেখ হাসিনারও নাই, খালেদা জিয়ারও নাই। ওনার আছে কেন? তাদের সাথে ওনার কি লেনদেন ছিল? ওখানে পরিষ্কার লেখা আছে, অন্তত একটা লেনদেন লেখা আছে, সিমসন্সে যাতে তাকে নিয়ে কথা বলে, যেটা নিয়ে একসময় আমরা খুব ভেবেছি, ওরে বাবা উনি কত বিরাট, উনি সিমসন্সে গিয়েছেন। সিমসন্সে গিয়েছেন এপস্টেইনদের তদবিরে। আর এপস্টেইন কি করতো? ওনার এদের সাথে দহরম মহরম থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ব্যক্তিগত যৌনাচরণ, ব্যক্তিগত ধর্মাচরণ, সেখানে উনি আস্তিক না নাস্তিক এইসব জানার আমাদের প্রয়োজন নাই। কিন্তু উনি যখন প্রধান উপদেষ্টা, তখন উনি আমাদের রাষ্ট্র এবং সরকারের যে আইন কানুন, সেগুলির প্রতি শ্রদ্ধাশীল হবেন। যতক্ষণ পর্যন্ত উনি সেটা বদলাইতে পারেন নাই, ততক্ষণ উনি নিজে সেই আইনের অধীনে। আমার একটা আইন অপছন্দ হতে পারে, অ্যাজ লং অ্যাজ দ্যাট রুল এক্সিস্টস,
আমাকে সেটা মানতে হবে, এটাই রাষ্ট্র। ওনারা রাষ্ট্র চিন্তা শিখাতে আসলেন না আলী রিয়াজরা। ওনারা কি বললেন, এই রাষ্ট্রটা তৈরি হয় নাই, তাহলে আমরা একটা রাষ্ট্র বানাবো। ওনাদের রাষ্ট্রের চেহারাটা কি? ওনাদের রাষ্ট্রের চেহারার মধ্যে পরিবারতন্ত্র নাই, কিন্তু ওনার অফিসে পরিবার আছে ডক্টর ইউনূসের। ওনার ওইখানে স্বজনপ্রীতি নাই, কিন্তু উনি ওনার ইউনূস সেন্টারটাকে প্রধান উপদেষ্টার দপ্তরে ট্রান্সফার করেছেন। ওনার সাথে জীবনে যে কোথাও কেউ সাক্ষাৎকার নিয়েছে, একটুখানি হুজুর হুজুর করেছে, তাদেরকে উনি বিভিন্ন পদে পদায়িত করেছেন। উনি ক্ষতিপূরণ দিবেন শরীফ ওসমান হাদির পরিবারকে, পরিবারের মধ্যে তার স্ত্রীকে বিবেচনায় নেন নাই, সন্তানকে বিবেচনায় নেন নাই, নিয়েছেন ভাইকে। এবং তাকে কোথায় দিয়েছেন? একটা সরকারি পদে দিয়ে দিয়েছেন, যেখানে কিনা আমাদের একজন কম্পিটেন্ট লোক দরকার, কারো ভাই বোন না। আপনি 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতেন, 20 কোটি দিতেন, 50 কোটি দিতেন, কিন্তু কূটনৈতিক নেগোসিয়েশনে বা কূটনৈতিক তৎপরতার মধ্যে আপনি এমন কাউকে দিবেন কেন যার কূটনীতির কোনো অভিজ্ঞতা নাই? আচ্ছা, আসেন উনি আরো কি কি করেছেন। আপনি ওনার প্রতিদিন একটা করে খারাপ কাজের কথা বলা যাবে। উনি যে কদিন ছিলেন প্রতিদিন একটা করে খারাপ কাজ করেছেন উনি। ওনারা এই কমিশন করে কি বললেন, কেউ যেন মেয়াদবিহীন ভাবে ক্ষমতা থাকতে না পারে, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত 2 মেয়াদের বেশি থাকতে পারবে না। আর উনি গিয়ে সাক্ষাৎকার দেন, বলেন যে আমাকে তো লোকে 50 বছর চায়। এই কথাটা উনি মুখ দিয়ে বলেন কিভাবে? যে লোক নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলে 10 বছরের বেশি থাকতে পারবে না, উনি বলে জনগণ নাকি তাকে 50 বছর থাকতে বলে। তাহলে কোন জনগণ ওনাকে বলেছে 50 বছর থাকতে, আর কোন জনগণ ওনাকে গিয়ে বলেছে যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না? একই জনগণই তো। একই জনগণ। তো উনি কে? উনি কি ফেরেশতা? ওনার বেলায় জনগণের এক আইন আর অন্যদের বেলায় এক আইন। উনি করলে ফাইন, আমরা করলে আইন। এবার দেখেন, উনি মবের জনক হয়েছেন এবং উনি সব জায়গাতেই মবকে উস্কে দিয়েছেন। উনি ওনার বক্তৃতার মধ্যে বলেছেন এদেরকে প্রতিহত করতে হবে। তোমাদের শরীরে তেজ নাই, তোমাদের শরীরে তেজ নাই, কোথায় সেই তেজ? কেন তেজ দিয়ে কেন কেউ কাউকে প্রতিহত করবে? আমার স্বামী হায়দার পাটোয়ারিকে ভাল লাগে না, এই জন্য আমি ওর উপর ঝাঁপিয়ে পড়বো আমার শরীরে তেজ আছে দেখে, বা ওর তেজ আছে দেখে ও ঝাঁপিয়ে পড়বে আমার উপরে। আমি অ্যাডভোকেট মহসিন রশিদের কাছে গিয়ে বলবো যে ভাই, স্বামী আমার সাথে অন্যায় করেছে, আপনি একটা মামলা করে দেন। নাহলে আমি পুলিশের কাছে যাব, বলবো স্বামী অন্যায় করেছে। উনি পুলিশের কাছে যেতে বলে না, উনি আইনের কাছে যেতে বলে না, কিন্তু সংস্কার কমিশনের মধ্যে বলে আইনের শাসন স্থাপন করবে। নিজে আইনের প্রতি শ্রদ্ধাশীল না, নিজে আইনকে মোচড়ায় ভাঙে, আর অন্যদেরকে উনি আইন শিখায়। তো এই ডাইকোটমাস নেচার উনি কোত্থেকে রপ্ত করেছেন? ওনার একটা, আপনি খুব খুব ভালোভাবে ওনাকে প্রোফাইলিং করবেন। ওনার প্রোফাইলিং করলে আপনি দেখবেন উনি মনে করে যারা বিদেশে পড়ালেখা করেছে তারাই শুধু শিক্ষিত। বাংলাদেশে কোনো শিক্ষিত লোক পড়াশোনা করে না, বাংলাদেশের শিক্ষা কোনো শিক্ষা না। ওনার বক্তৃতার মধ্যে, ওনার কাজের মধ্যে এটা এসেছে। উনি বাংলাদেশের ডাক্তারদেরকে ডাক্তার মনে করে না। উনি বন্দরের বক্তৃতা দিতে গিয়ে বলেছে বাংলাদেশে যে ডাক্তার দেখে না লোকে, সেরকম এই ইন্ডিয়া চলে যায়, সেরকম এই বন্দর চালাতে পারে না, এই জন্য আমাদের আমেরিকার কাছে, দুবাইয়ের কাছে যেতে হবে। আপনি বেচবেন বন্দর, আপনি ডাক্তারদেরকে অপমান করছেন কেন? আর ডাক্তারদের কাছে যেতে পারে না। উনি যখন ক্ষমতা আসলেন, এসেই প্রফেসর শামসুল আরিফিনকে উনি নিয়োগ দিলেন হচ্ছে ওনার গ্যাস্ট্রোএন্টারোলজির দেখার জন্য, ওনার গ্যাস্ট্রিক চিকিৎসা করার জন্য। কেন ভাই, তখন আপনি বিদেশ থেকে চিকিৎসক আনলেন না কেন? বাংলাদেশের চিকিৎসকটা খারাপ। উনি ওনার যে গ্রামীণ একটা হেলথ চালু করেছেন, ওইখানে কি বিদেশি ডাক্তারদেরকে দিয়ে করান? উনি কোয়াকদেরকে চাকরি দেয়। আপনাকে একটা মজার জিনিস বলি, উনি ডাক্তারদের সঙ্গে